সাইদি সাহেব ইসলামের পথে শহীদ, আর বঙ্গবন্ধু জিয়াউর রহমান তারা রাজনীতির পথে শহীদ। এখন আপনারা কেউ কাউকে অবজ্ঞা করবেন না, জনগণকে মূল্যায়ন করুন, সরকারকে মূল্যায়ন করুন। দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে আগেই গ্রেফতার করেছে র্যাব। এবার হুমকি প্রদানকারী তাফসিরুল ইসলাম নামের যুবক সম্পর্কে বিস্তারিত জানিয়েছে র্যাব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসককে হুমকি দেওয়া সেই ব্যক্তিকে গ্রেফতার করলেন র্যাব, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে একই তথ্য দিলেন নেতাকর্মীরা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে আগেই গ্রেফতার করেছে র্যাব। এবার হুমকি প্রদানকারী তাফসিরুল ইসলাম নামের যুবক সম্পর্কে বিস্তারিত জানিয়েছে র্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সকালে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তাফসিরুল ইসলাম জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক মোস্তফা জামানকে হুমকি দেওয়া সম্পর্কে আমাদের কাছে তথ্য দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গ্রেফতারকৃত তাফসিরুল তিনি স্থানীয় একটি কলেজে অনার্সের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। উনি স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। গ্রেফতারকৃত তাফসিরুল কম্পিউটারে অনেক পারদর্শী এবং কম্পিউটার চালনা অর্থাৎ আইটিতে দক্ষ হওয়ার কারণে তিনি অনলাইন ইমেল মার্কেটিংয়ের কাজ করে প্রতি মাসে আনুমানিক 10 থেকে 12,000 টাকা উপার্জন করতেন। তিনি মহেশপুর এলাকায় ইসলামিক ছাত্র শিবিরের দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করতেন। গ্রুপ অ্যাডমিন হিসেবে তিনি এই গ্রুপ দুটি চালাতেন। তার পিতা 2013-2014 সালে নাশকতা সহ বিভিন্ন মামলার কারণে কারাভোগ করেন। গ্রেফতারকৃত তাফসিরুল মূলত রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে চিকিৎসক মোস্তফা জামানের মোবাইল নাম্বার সংগ্রহ করেন ও পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত মোবাইল থেকে চিকিৎসক মোস্তফা জামানের হোয়াটসঅ্যাপ নাম্বারে হত্যার হুমকি এবং মেসেঞ্জারেও হত্যার হুমকি প্রদান করেন। মূলত ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যেই তিনি এই কাজটি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমাদেরকে বলেছেন। গ্রেফতারকৃত তাফসিরুল আমাদেরকে যেটি বলেছেন মূলত তার যে ক্ষোভ অর্থাৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে তিনি দেখেছেন যে অনেকেই এই ডাক্তারদের প্রতি বা ক্ষোভ বা আক্রোশ প্রদান করছেন। তার প্রেক্ষিতে মূলত তিনি এই ডাক্তারের নাম্বার সংগ্রহ করেন। অনেকেই বলতে আমি বলছি যে তিনি যে ফেসবুক গ্রুপ চালাতেন অর্থাৎ ছাত্র শিবিরের যে মহেশপুরের যে গ্রুপ ছিলেন, পাশাপাশি আরও বেশ কিছু ফেসবুক পেজে তিনি ছিলেন। সেই পেজগুলোতে বিভিন্ন জায়গায় তিনি দেখেছেন যে এই চিকিৎসক, শুধু ওনাকে না, চিকিৎসকের চিকিৎসা ব্যর্থতা রয়েছে বলে তাদের নিজস্ব পেজে যে আলোচনা হয় তার প্রেক্ষিতেই মূলত ব্যক্তিগত ক্ষোভ এবং আক্রোশ থেকেই ভয়ভীতি প্রদর্শনের জন্যই তিনি এই মেসেজটি দিয়েছেন বলে আমাদেরকে উনি জানিয়েছেন। প্রাথমিকভাবে যিনি সরাসরি হুমকি দিয়েছেন তাকে আমরা আইনের আওতায় এনেছি।
বাকি যারা বিভিন্ন পেজে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে অথবা এই ধরনের হুমকি প্রদান করছে তাদেরকেও আমরা আইন আওতায় নিয়ে আসবো। সাইদি সাহেব ইসলামের পথে শহীদ, আর বঙ্গবন্ধু জিয়াউর রহমান তারা রাজনীতির পথে শহীদ। সাইদি সাহেবের এলাকায় একবার তাবলিগে গেছিলাম 40 দিনে, হিন্দু যারা অন্য ধর্মের লোকরা তারা বললো আমাকে যে সাইদি সাহেব তো একদম ফেরেস্তার মতন মানুষ, তাকে নিয়ে যাওয়া ঠিক না। আমরা হিন্দু হয়ে বলতেছি, ওই এলাকায় কিন্তু মুসলমানরা ঘরে বের হয় না, পর্দায় থাকে। বললো যে সাইদি সাহেব সবার জনপ্রিয় লোক। হ্যাঁ, অনেক কিছু শুনলাম। উনি তাছাড়া উনি দল করুক বা না করুক, উনি কোন দল করে আমি আগে কিন্তু জানতাম না, আর জানিও না। হয়তো জামাত অথবা হেফাজতে কোনো লোক ছিল। ওনার একদিন খালি আমি ওনার একটা বক্তব্য ওয়াজ শুনছিলাম। বাংলাদেশের ইতিহাসে এত ওয়াজ শুনি, সাইদি সাহেবের ওয়াজের মতন আমি কখনো শুনি না। উনি এত ভালো ভালো কথা কয়। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কথা বলে না, উনি বিএনপির বিরুদ্ধে কথা বলে না, কিন্তু ওনার মতন একজন আলেম এদেশ থেকে হারিয়ে যাওয়া মানে ইসলামের পক্ষে তারা শহীদ হওয়া বলা যায়। তারা ইসলামের পক্ষে শহীদ, তারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করি, আপনার ক্ষোভ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, যদি ইসলামকে মানেন, ধর্মকে মানেন, একজন আলেমকে সম্মানের জায়গাটা রাখেন। আর আরেকটা কথা হলো, আপনার বাবাকে যারা হত্যা করছে, আমি তো এবার শোক দিবস গেল না, আমি শোক পালন করতেছিলাম। এই 15ই আগস্ট, আমি 14ই আগস্ট বিকালবেলা আমি যতদূর গেলাম বাড়ি পর্যন্ত, সব জায়গায় আমি সিন্নি দেখ দেখতে গেছি। আমার আব্দুল্লাহপুরে আমি গিয়ে সিন্নি দেখে মারামারি হইতেছে, ওইখানে গিয়ে আমি ফিরাইছি। বললাম বঙ্গবন্ধুর এই দেশে কেন মারামারি করস তোরা আওয়ামী লীগ করতে আমরা বিএনপি অথবা অন্য দলের সমর্থন করি। তখন গেলাম, তো ওরা থামলো, মোটামুটি ভালো হইলো। আমি ওই দিন থেকে কিন্তু আমি 14ই আগস্ট আমি কিন্তু শোক দিবস করতেছি। সত্যিকার হচ্ছে আমি বঙ্গবন্ধু এত বড় নেতা জিয়াউর রহমানকে অমূল্যায়ন করছি না। 15ই আগস্ট আমি রাতের বেলা হঠাৎ করে 10টা বাজে একজন ফোন দিল, সাইদি সাহেব মারা গেল। তখন আমি শোকা হতো, আমি বঙ্গবন্ধুর শোকা হতো, একজন আলেমের সুখেও আমি শোকা হতো। আমি মুসলমান, আমি জামাত করি না, আমি তাবলিগ জামাতে যাই, আমি হেফাজতে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলি, এখনো যাই, কিন্তু জামাতে যাই না। হ্যাঁ, আর সাইদি সাহেব ইসলামের পথে শহীদ, আর বঙ্গবন্ধু জিয়াউর রহমান তারা রাজনীতির পথে শহীদ। এখন আপনারা কেউ কাউকে অবজ্ঞা করবেন না, জনগণকে মূল্যায়ন করুন, সরকারকে মূল্যায়ন করুন। বিরোধিতা থাকবে, একদল যাবে আরেক দল আসবে, এইটাই দুনিয়ার রীতিনীতি। এই যে দাদারা, আপনারা যে সাংবাদিক বাইরে আছেন, আপনারা এখানে পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, সাংবাদিকও কিন্তু রাষ্ট্রের প্রধান হয়েছে। আমি সাংবাদিক ভাইদের কিন্তু ছোট করে দেখি না, সাংবাদিক ভাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমি এতটুকু বলে সকলকে সমান ভক্তি রাখে আজকের বক্তব্য শেষ করলাম। দেখেন, শেখ হাসিনা 15 বছর ধরে ক্ষমতায় আছে, এর মধ্যে 13 বছরই দেলোয়ার হোসেন সাঈদীকে বন্দি করে রেখেছেন, 13 বছর। এবং এই 13 বছরে আমরা যেটা দেখলাম, জীবিত দেলোয়ার হোসেন সাঈদীকে শেখ হাসিনা যতটা না ভূতের মতো ভয় পেয়েছে, মৃত দেলোয়ার হোসেন সাঈদীকে তার চেয়ে বেশি ভয় পেয়েছে। তার প্রমাণ, তার সঙ্গে তার মৃতদেহের সঙ্গে তার পরিবারের, মানে জীবিত দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে তো সাক্ষাৎ করতে দেয়নি, এমনকি মরার পরেও তার সন্তানকে দেখা করতে দেয়নি। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা। একটা ব্যক্তি মারা গেছে, পরিবারের সাথে সম্পৃক্ত করতে সমস্যা কোথায়? ভয় পাচ্ছে কেন? কেন এত আতঙ্ক? এত আতঙ্কের কারণ কি? আমাদের প্রশ্ন। তিনি হার্ট অ্যাটাক করেছেন, তাকে হৃদরোগ ইনস্টিটিউট অথবা হার্ট ফাউন্ডেশন ছাড়া কেন বারডিমে নেওয়া হলো? হৃদরোগের যেটা সবচেয়ে ভালো জায়গা, সেখানে না নিয়ে এরকম একটা বিশিষ্ট, সারা বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে, তাকে হৃদরোগ ইনস্টিটিউটে অথবা হার্ট ফাউন্ডেশনে কেন নেওয়া হলো না? কেন? এই বিষয়গুলো প্রশ্ন করছি। খুব ভালো হতো যদি দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে তাকে জামাতে ইসলামের নিজস্ব ব্যবস্থাপনায় একটি আলাদা হাসপাতালে নেওয়া যেত এবং তার শরীরের মেডিকেল নমুনাগুলো সংগ্রহ করা হতো। সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, মানে কোনো সুযোগ নাই। কিন্তু যেহেতু শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না এই বিষয়গুলোতে, সেহেতু যদি সুযোগ থাকতো খুবই ভালো হতো। যদি দেলোয়ার হোসেন সাঈদীর মুখের লালা অথবা শরীরের সাদা রক্ত কণিকা অথবা তার মলমূত্র, এই বিষয়গুলো সংরক্ষণ করা দরকার ছিল এবং ততদিন পর্যন্ত সংরক্ষণ করা উচিত ছিল যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিদায় না হয়। সেই দিন হয়তোবা পরীক্ষা নিরীক্ষা করে তাকে হত্যা করা হয়েছে কিনা, তার প্রাকৃতিক ভাবে মৃত্যু ঘটেছে, এটা বের করা যেত।
কিন্তু এখন পর্যন্ত যেই যেই মানে হঠকারিতাগুলো ঘটেছে সেগুলো মেডিকেল কিলিং বলা যেতে পারে বা মেডিকেলে অবহেলা বলা যেতে পারে। এগুলো সবাই বলছে, আমিও বলছি আমার মতো করে। এখানে দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে যেই তার জানাজার বিষয়ে তার এলাকায় যেটা আপনারা দেখলেন, আমার প্রশ্ন হলো জানাজা নিয়ন্ত্রণ করবে হলো আপনার হলো পরিবার, মানে এটা সরকার কেন নিয়ন্ত্রণ করে? কেন, মানে কি কি স্বার্থে সরকার নিয়ন্ত্রণ করতে চায়? পরিবারের হাতে লাশ দিয়ে দিবে। একটা মানুষ জীবিত ছিল, আপনারা তাকে অপরাধী বানায়ে শাস্তি দিচ্ছেন, মানে তিনি মরে যাওয়ার পরেও তাকে শাস্তি দিচ্ছেন। তিনি মরে যাওয়ার পরেও তাকে কিভাবে কবর দিবেন সেটা আপনারা নির্ধারণ করছেন। এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে, আওয়ামী লীগের নেতারা বলছে যে দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশের মাটিতে মাটি দিতে দেবে না, কবর দিতে দেবে না। বেড়া তোদের 14 পুরুষ 14 গোষ্ঠী মিলেও দেলোয়ার হোসেন সাঈদী সৎ মানুষ না। সারা জায়গায় জায়গায় চোর বাটপার জন্ম দিয়ে রাখছে, তারা বলে দেলোয়ার হোসেন সাঈদীকে বাংলাদেশের মাটিতে কবর দিতে দেবে না। তোদের নিজেদের আগে তুলনা কর, তোরা কারা আসলে? প্রতিদিন চুরি না করলে ঘুম ভাঙে না এবং ঘুমের মধ্যে তোমাদের টাকা বাড়ে। তোমরা বলছো দেলোয়ার হোসেন সাঈদীকে কবর দিতে দেবে না, এবং তোমরা নিজেদের চিন্তা করো যে তোমাদের নেতা নেত্রীরা মারা গেলে কি অবস্থা হয়, কেন মানুষ থুতু দেয়, কেন মানুষ ঘৃণা করে, কেন সামাজিক যোগাযোগ মারলে কোনো আওয়ামী লীগ নেতা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, কেন ছাত্রলীগ নেতা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এই আলহামদুলিল্লাহ বলার রহস্য তোমরা খোঁজো, তারপরে দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশে মাটি হবে কিনা সেই বিষয়ে তোমরা চিন্তা করো। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা রহেমাহুল্লাহর জন্য আমরা আজকের পবিত্র জুমার দিনে আজকের মালয়েশিয়াতে দোয়ার অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আপনারা শুনলে খুশি হবেন যে প্রবাসী মালয়েশিয়ান যারা জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, যারা আবেগে কেঁদেছে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য তাদের সময় উৎসর্গ করে একটি দোয়ার অনুষ্ঠান করেছে এবং সফলতার সাথে সেই অনুষ্ঠানটি বিভিন্ন ধরনের সমস্যার পরেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হতে যাচ্ছে এবং আমাদের সকল ভাইদের অক্লান্ত পরিশ্রমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে আমরা আজকের অনুষ্ঠানের যে আয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যারা আগত মেহমান তাদের জন্য খাবারের ব্যবস্থা, এবং সেটা আপনারা গতকালকেই শুনেছেন যে এখানে আমরা সম্পূর্ণ আলাদাভাবে নিজেরা গরু ক্রয় করেছি এবং সেখানে আলাদা পাক শাক করার ব্যবস্থাপনা হয়েছে এবং সম্পূর্ণভাবে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা নিজেরা কষ্ট করে আজকের এই পাক শাক সব কিছু সুন্দরভাবে করছেন এবং তারা প্যাকেটিং করছেন। এই মুহূর্তে প্যাকেট চলছে। এখানে হচ্ছে আমাদের খাবার দাবারের জন্য প্রায় আমরা অলমোস্ট 1000 পিপলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের অনেক লোকের আগমন ঘটবে, বাট আমরা চেষ্টা করছি আমাদের বিদেশের বাড়িতে সে ধরনের অনেক কিছুর পরেও সীমাবদ্ধতা আছে, তারপরেও সুন্দরভাবে করার চেষ্টা করছি। এগুলো হচ্ছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জন্য আজকের সাঈদীর ভক্ত ভাইরা আজকে এখানে প্যাকেটিং করছেন। আপনারা জানেন এখানে আমাদের পোলাও রয়েছে, পোলাওর কাজ চলছে, এখানে আমাদের সবজি রয়েছে, সবজি আইটেম, এখানে আমাদের গোস্ত আইটেম রয়েছে। এরকম আমরা ভিতরে কিচেন এবং সেখানে রান্নাবান্না হয়েছে, প্যাকেটিং এখন এই মুহূর্তে চলছে। আমরা সালাদ সহ ডিম সহ একটু ভালো মানের খাবার দেওয়ার জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের একটা প্যাকেট। এই প্যাকেটে আমাদের থাকছে আমাদের সাঈদী ভক্ত ভাইয়েরা, তারা আজকের এখানে কাজ করছেন, সহযোগিতা করছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য যে সওয়াব রেসানি আমরা করতে চাই আল্লাহ তাআলা সেটা কবুল করুক এবং আমাদের এই মানুষদের মেহনতকে কবুল করুক। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।